জেতা হারা নিয়ে তো নিশ্চয়ই তুই ভাবিস না, আমাকে জিজ্ঞেস করেছে না, একদমই ভাবি না। তাহলে তো আমি যারা জিতছে তাদের পক্ষে চলে যেতাম, খুব ইজি তো কাজটা। জিতছে, টাকা আছে, চলে যাও, ডান। ভালো সময় লোকের অভাব হবে না, খারাপ সময় লোকের অভাব হবে। আমি যদি আমার পতাকায় আমার নেত্রীর বা নেতার কারোর মুখ দেখি, তাতে কি 0 থেকে 250 হয়ে যাবে? আমার পডকাস্ট শুরুর অনেক আগে আমি তোমার পডকাস্ট দেখেছি। এবার তুমি বলে কোথায় দেখেছো, রাইট? আমি জানতাম কোভিডের সময়, লকডাউনে তুমি একটা ডিজিটাল বাড়ি থেকে পডকাস্ট হতো। এবং আমার সব থেকে ইন্টারেস্টিং লেগেছিল দেবাংশুর সাথে একটা পডকাস্ট। এবার এই প্ল্যানটা তোমরা কিভাবে করেছিলে? এটা মানে আমি হঠাৎ করি, মানে এটা আমি ওই দেবাংশু আমাদের এই শোতেও এসছে, আমার ওকে জিজ্ঞাসা করা হয়নি, তখন মনে ছিল না। মানে আমি তখন ভেবেছিলাম, মানে কোভিডের সময়টা বেসিক্যালি মানে আমার বাড়িতে, মানে এখন যেখানে থাকি আর কি, আমার স্ত্রী আর মেয়ে থাকে, আমি থাকি। তো ওই সময়টাতে আমি একা থাকছিলাম এই কারণে, কারণ আমি ওই প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়েছিলাম স্বেচ্ছায় এই রেড ভলেন্টিয়ারশিপ কাজের জন্য, এবং নানানভাবে কতটা যেভাবে পারি আর কি। মানে আমি খুব পারছিলাম না, কিন্তু আমার কাছে আমার একটা গাড়ি আছে, তো সেই গাড়িটাকে কিভাবে ব্যবহার করা যায়, যদি 5টা সিলিন্ডার পৌঁছতেও ব্যবহার করা যায়, আর তো কিছুভাবে পারবো না, যেভাবে পারি। তো আমি ওদের থেকে একটু আলাদা থাকছিলাম, যেহেতু মেয়ে ছোট, মানে তখন তো এই রোগটা বুঝতে পারছি না, তো মেয়ের সঙ্গে থাকতে একটু ভয় লাগছিল যে আমার থেকে যদি ওর স্প্রেড করে যায়। তো আমি করব কি এবার বাকি সময়টা তো অনেকটাই ফাঁকা সময়। তো সেইটাতে আমি তখন প্ল্যান করি যে বাড়ি থেকে, আমি শোটার নাম দিয়েছিলাম মাইন্ড ইট উইথ সৌরভ, যে আমি তখন রাজনৈতিক কিছু একটা করব আর কি। মানে সেটা মানে সিপিএম, বিজেপি, তৃণমূল নির্বিশেষে সবাইকে ডাকার চেষ্টা করব। মানে রুদ্রনীল ঘোষকেও ডেকেছি। এবার মানে আমার দুঃখের বিষয়, তৃণমূল বিজেপির খুব একটা কেউ রাজি হয় না, যাই হোক, তো সবাইকেই ডাকার চেষ্টা করেছি। সিপিএম বেশি এসেছে, সেটা প্রচুর লোকজন বলেছে তোমার বায়াসনেসের জন্য। হ্যাঁ, খানিকটা তো বটেই, অস্বীকার করবো কি করে। তবে দেবাংশুও এসেছে, দেবাংশু খুবই স্পোর্টিলি এসেছে, কারণ আমি খুবই বাজে বাজে প্রশ্ন করেছিলাম এবং খুবই নেগেটিভ প্রশ্ন করেছিলাম, আমি বলেইছিলাম করবো। তো এবং বাড়ি থেকে সেটা প্ল্যান করলাম, তখন এইসব গুগল মিট, স্ট্রিমিয়ার্ড এইগুলো জানতে পারছি। এগুলো তো জানতাম না আগে খুব একটা, এগুলো তো কোভিড আমাদের চেনালো। তো সেইটা থেকে লাইভ করা যায়, এইসব করা যায়। আমি দেখলাম নিজেই, ঠিক আছে, আমার ডেস্কটপটা অন করি, ল্যাপটপটা অন করি, ফোনটা অন করি, 3টে দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, আর তো কিছু লাগবে না, এই তো লাগবে। তো চলো, তো করা শুরু করলাম। শতরূপ বন্ধু, তো ফার্স্ট এপিসোডেই ওকে বললাম তাহলে তোমায় দিয়ে শুরু করি, বুঝলে, যে হ্যাঁ চল করি। ও আনন্দ পেয়ে গেল, তো এরকমভাবে শুরু হয়ে গেল। তো এবং সেটা দেখলাম বেশ পপুলার হয়েছিল খুব। মানে আমাকে এখনো বলে, দাদা তোমার কাজের ফাঁকে ওটা একটু করো না মাঝে মধ্যে। আলাম এখন করলে আর ওরম ভাবে করবো কেন, সামনাসামনি বসে এত ভালো এখন মানে পডকাস্ট স্টাইলগুলো তোমরা যেভাবে করো ওইভাবে করবো। আমার ইচ্ছে নেই যে তা নয়, আমার এই ধরনটা খুব ভালো লাগে, কারণ মানে আমার মনে হয় যে এটা মানে এই কথা বলতে ভালোবাসি, বেশি কথা বলি, তো এইটা যদি ব্যবহার করা যায়, বহু মানুষের সাথে আলাপ, হ্যাঁ দারুণ ব্যাপার, কত চেনা যায়। এমনি কথা বলে অনেক সময় চেনা যায় না, মাইকের সামনে কথা বললে অন্যরকম ভাবে চেনা যায়, এবং তার জীবনের অনেক এক্সপিরিয়েন্স দারুণ ভাবে। ওটা ওইভাবেই শুরু হয় এবং ওইভাবেই চলে তখন। এবং সেটা কোভিডের পরেও অনেক দিন চালানোর চেষ্টা করেছিলাম। তারপরে যা হয়, আমার আর কাজ সামলাবো না, ওটা তো আমার কাজ নয়, তো এবার কাজ সামলাবো না, ওটা করবো। এবার ওটা প্রতিদিন করছিলাম রাত 8টা, মানে বুঝতে পারছো, এটা প্রধান সময়। আমি কি করে বাড়িতে বসে ওই কাজটা করতে পারবো, ওটা আমার দ্বারা আর হলো না। ডেফিনেটলি, বাট জনপ্রিয় হয়েছিল। হ্যাঁ, তখন তো আমি এত কিছু জানতামও না, তাহলে ওই ভিডিওগুলো ইউটিউবে দিতাম, কিচ্ছু জানতাম না, এইসব আমি করিনি কোনোদিন, শুধু ফেসবুকেই থাকতো। মানে অনেক লোক এখনো সার্চ করে পায় না, মানে ফেসবুক তো ইউটিউবে পায় না, মানে নেই তো, আমি তো কোথাও দিইনি। অনেকে কপি করে দিয়ে দিয়েছে, প্রচুর অন্য মানুষজন, তো নিজেই দিতে পারতাম একটা চ্যানেল খুলে। এখন ভাবি আর কি, জানতাম না আমি এসব। যাই হোক, তুমি সেই শিল্পীদের মধ্যে একজন যিনি তার রাজনৈতিক পরিচয়টা একদমই লুকান না, এবং খুব ঘোষিত একজন বামপন্থী। তোমাকে কি কখনো আমরা ভোটের ময়দানে দেখতে পারি? এটা একটা মজার কথা বলি। আমার বাবা একবার বলেছিল, ভোটে দাঁড়ানো নিয়ে কথা হয়েছে নানান সূত্র ধরে, সেসবে আমি যাচ্ছি না। আমার বাবা আমাকে একটা কথা বলেছিল। বাবা খুব রাজনৈতিকভাবে খুবই আমার কাছে ইম্পর্টেন্ট একজন মানুষ,
একটা লাইন বলেছিল যে দেখ জেতাহারা নিয়ে তো নিশ্চয়ই তুই ভাবিস না, আমাকে জিজ্ঞেস করেছে। না, একদমই ভাবি না। তাহলে তো আমি এই পার্টিকে সমর্থন করতাম না আজকে দাঁড়িয়ে। তাহলে তো আমি যারা জিতছে তাদের পক্ষে চলে যেতাম। খুব ইজি তো কাজটা, জিতছে, টাকা আছে, চলে যাও, ডান। তো এই সময় দাঁড়িয়ে আমি বামপন্থী আদর্শে বিশ্বাসী, এবং বামপন্থী আমি মানে সরাসরি বলতেই ভালোবাসি, আমি সিপিএমে বিশ্বাসী। আমি বামপন্থীও বলবো না, আমি সিপিএমে বিশ্বাসী, সিপিএমের যুক্তিতে বিশ্বাসী। তো বাবা আমাকে জিজ্ঞেস করেছিল যে ধর তুই ভোটে দাঁড়ালি এবং এই বিধানসভায় ধর তোর বিধানসভায় 1 লাখ ভোট আছে, তুই হেরে গেলি, হেরে গিয়ে তুই ভোট পেয়েছিস 15,000 ভোট, কেউ একজন জিতেছে, তৃণমূল জিতেছে, বিজেপি জিতেছে, কেউ একজন জিতেছে। এবার তুই কি করবি? এই যে হেরে গেলি, রেজাল্ট বেরিয়ে গেল, তুই তো আবার সিনেমা বানানো, থিয়েটার বানানো এইসবে চলে যাবি, তাই তো? আমি বলেছিলাম হ্যাঁ। বলেছিল তাহলে যে 15,000 তোকে ভোট দিল তারা কি ভুল করলো? তারা কি এক্সপেক্ট করবে না তার এমএলএ একবার সন্ধ্যাবেলা দেখা করতে আসুক, প্রতিদিন একটু খোঁজ খবর রাখুক? তখন আমি একটা জিনিস বুঝেছিলাম যে মানে টাকা পয়সার জন্য একটা রাজনীতি করা যায়, কিন্তু যদি ইডিওলজি মেনটেন করে রাজনীতি করতে চাই, এই সব করে সিপিএম করা যায় না। মানে এটা আমার বাবা চোখ খুলে দিয়েছিল যে তুমি হেরে গেলে, তুমি তোমার কাজে ফিরে গেলে, এটা তো তোমার কাজ ছিল না। তাহলে তুই আমায় কথা দে যে তুই সব ছেড়ে এটা করবি। না, পারবো না, কারণ স্বাভাবিকভাবে একটা নিজের লাইফস্টাইল তৈরি হয়ে গেছে, অর্থ, সংসার, সব মানে একটা মাইন্ডসেট তৈরি হয়ে গেছে। আমি জীবনটাকে যেভাবে চালাচ্ছি, আমি দুম করে এতটা একটা টপসি-টার্ভি চেঞ্জ সামলাতে পারবো না। মানে আমি মানে এই কাউন্টার প্রশ্নগুলো, মানে তুই কি তারপরে গাড়ি চালাবি? তুই সিপিএম পার্টিটা করার পর তো গাড়ি থাকতে পারে, চালাবি? তুই তারপরে অমুক রেস্টুরেন্টে গিয়ে ছবি দিবি? মানে এই প্রশ্নগুলো যখন একের পর এক বানের মতন ছুটে এলো না, আমি বললাম না, আই এম নট রেডি। আমার ইচ্ছে নেই যে তা নয়, কিন্তু যদি কোনো দিন করি, পুরোটা করবে। আমি আমার অনেকটা কিছু ছেড়ে করব, কিন্তু আমি করতে চাই। আমি আজ না হলেও 10 বছর, 15 বছর, 20 বছর, আমি জানি না, কিন্তু বা হয়তো পারলামও না, কিন্তু আমি চাই, মনের ইচ্ছাটা খুব আছে। মানে আমি সরাসরি রাজনীতি করতে চাই। তোমার মনে হয় না যে, আমি সকলকে খুব শ্রদ্ধা রেখেই বলছি, যে ফর্ম অফ পলিটিক্সটা আজ থেকে 30-40 বছর আগে ছিল, সেই ফর্ম অফ পলিটিক্সটা আজকে বদলে গেছে। মানে ধরো, আমি তোমায় বলছি যে ধরো তোমার কাছে সংসার আছে, এটা পাগলেও জানে যে তুমি যদি আজকে সিপিআইএম করো, সেখান থেকে তুমি এমন কিছু ইনকাম করতে পারবে না, কিছুই পারবে না যেটা দিয়ে তোমার মিনিমাম ওয়েজ নিয়ে আমায় চালাতে হবে, গাড়ির তেলটাও তুমি অসম্ভব। কিন্তু তাহলে তো সেই হিসাবে দেখতে গেলে একদম 100% ডেডিকেটেড লোক ছাড়া কেউ থাকবেই না। তাহলে একটা নতুন ফর্মেও তো ভাবার প্রয়োজন আছে। আমার বক্তব্য হচ্ছে, যে ক্যান্ডিডেট হচ্ছে বা যে প্রার্থী বা যে রিপ্রেজেন্টেটিভ, সে অন্য কোনো কিছু নিয়ে কেন করতে যাবে? সে তো ফুল ডেডিকেটেড ওয়েতেই তার করা উচিত। কিন্তু ধরো, যেখানে আর 10টা দল হয়তো অভিনেতা অভিনেত্রী আনছেন, ডাক্তার আনছেন, টাকা দিয়ে আনছেন, ইত্যাদি ইত্যাদি, সেখানে তো কোথাও গিয়ে হ্যাঁ আমি বলছি কি হবে, না আমি বলছি হ্যাঁ কি হবে, তাতে হয়তো এখন ওই 0-0 বলে সবাই আওয়াজ দেয়, সেই শূন্যটা হয়তো 25 হবে। কিন্তু আবার এটাও সত্যি, সৌরভ পাল্লাদির মতন একটা ভোটার কমে যাবে, আমি মেনে নিতে পারবো না। আমি যে কারণে আমি 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 খুব পরিষ্কার বলছি, ধরো তোমার খুব নামডাক, কিন্তু তুমি চোর। এবার আমার নামডাক করার জন্য আমি তোমার থেকে বেশি চুরি করা শুরু করলাম, এবার আমারও নামডাক হবে, কিন্তু আমার সেই সততার জন্য যে দুটো মানুষ ছিল না, সেই দুটো মানুষ সরে যাবে। আর এইটা যদি সরতে শুরু করে, এটা ক্ষণস্থায়ী। মানে দেখো, মানে 10 বছর, 5 বছর, 15 বছর যাই হয়ে যাক না কেন, মানে আজ যে কোনো পার্টি, মানে আমি কোনো নাম না নিয়েই বলছি, ধরো 2011-র পর বামপন্থীরা সরকারে নেই, আজকে 14 বছর হয়ে গেল। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আগামী এখন যারা সরকারে, এরকম 15 বছর সরকারে থাকবে না, তারপরেও তারা এক্সিস্ট করবে কি না, সেটা কিন্তু ডিপেন্ড করবে ওই দুজন সৎ মানুষ তাদের পক্ষে আছে কি না। এইটা খুব ইম্পর্টেন্ট। দেখো, ভালো সময় লোকের অভাব হবে না, খারাপ সময় লোকের অভাব হবে। আর এই খারাপ সময়টা আমি খুব মনে করি, এই খারাপ সময়
যারা থাকে তারা তো একদম ক্যাপটিভ ভোটার। কিন্তু এই যে ভালো সময় যে ভিড়টা থাকে না, ওটা অটোমেটিক আসে। ওটাকে মোবিলাইজ করার জন্য প্রচুর কিছু নিজেকে পাল্টে ফেলার দরকার হয় না, ওটা টাইম চেঞ্জ কিন্তু কিন্তু খারাপ সময়কে কাটিয়ে ভালো সময় আনতে গেলেও তো কিছু বাস্তববাদী সিদ্ধান্ত নেওয়া দরকার। না, তুমি যেটা বলছো সেটা হচ্ছে পলিটিক্যাল সিদ্ধান্ত। সেটা তো ধরো যারা বসে আছেন তাদের সিদ্ধান্তের সঙ্গে কি আমি ব্যক্তিগতভাবে আমার কোনো বিরোধ নেই, প্রচুর বিরোধ আছে, সেটা আলাদা বিষয়। কিন্তু সেটাও আমি আমার পরিচিত মহলে বা তাদের মধ্যে অনেকে পরিচিত, তাদের সঙ্গে শেয়ার করিও, কিন্তু সেটা আলাদা, একদম কমপ্লিটলি আলাদা। সেই সিদ্ধান্ত তারা কিভাবে বদল আনবেন আমি জানি না, উচিত বদল আনা আমিও মনে করি নানানভাবে, কিন্তু নিজের ইডিওলজিকে ত্যাগ করে নয়। আমার বক্তব্য একটাই, চোরের সঙ্গে লড়াই করতে গিয়ে বড় চোর হয়ে যেও না। মানে তাতে হয়তো ইমিডিয়েট ফলাফলে তুমি 100 জন পাবে, কিন্তু এই যে খারাপ সময়ের যে দুজন ছিল, যেটা তোমার আলটিমেট আরও 500 জনকে এনে দিতে পারে আগামী দিনে, সেই দুজনকে হারাবে। আমি তো মানে বিমান বসু, সূর্যকান্ত মিশ্রকে দেখে সিপিএম নই। আমি ওই আদর্শগুলো আমার পড়ে ভাল লেগেছিল বলে আমি সিপিএম। আমি কোনো মানুষকে দেখে নই। আমার প্রিয় নেতা 2-1 জন থাকতে পারে, কিন্তু আমি কাউকে দেখে হইনি। আমি বাড়ির দৌলতে কিছু পড়েছিলাম, সেই পড়ে মনে হয়েছে রাজনীতি শব্দটা ইকুইভ্যালেন্ট টু বামপন্থী। বামপন্থা ছাড়া রাজনীতি শব্দটা এক্সিস্ট করতে পারে না, এটা আমার কাছে। অবশ্যই দ্বিমত পোষণ হবে, আলাদা ডিবেট, সেটাই আলাদা ডিবেট। হ্যাঁ, তো সেইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট যে খারাপ সময়টায় যারা আছে। তো এখন যদি আমি যেটা বলছিলাম, এখন যদি দেখি যে আমার প্রিয় পতাকাটায় কোনো একজন নেতার মুখ, কারণ সময় দাবি করছে মুখ খুব প্রয়োজনীয়। এখন আমরা ফেসবুক বা সব জায়গায় খুললে যে ওদের মুখ আছে, তাদের মুখ আছে, তোমাদের তো মুখ নেই। আমি তো বুঝতেই পারি না এটার মানে। মুখ তো তৈরি হয় না, তো জিতলে মুখ তৈরি হয়, আমি চিরকাল জেনে এসেছি এবং দেখে এসেছি। মানে কাল যদি মানে সূর্যকান্ত মিশ্র জিতে যেত, বলতো এইটাই হচ্ছে ভালো মুখ। কাল যদি সেলিম জিতে যেত, মানে এইভাবেই চিরকাল হয়ে এসছে। হওয়ার পর মানুষ মনে করে যে মুখ, মানে মানে গুজরাটের করাপশনের পর নরেন্দ্র মোদীকে কেউ মুখ ভাবেনি। 14 ক্ষমতা আসার পর মানুষজন পাল্টে গেছে, বলেছে ওই তো নরেন্দ্র মোদীই ছিল ওদের মুখ। কিন্তু এটাও তো বাস্তব যে নরেন্দ্র মোদীর মুখটা ছাপেই কংগ্রেসকে সরিয়ে তারা আসছে। হ্যাঁ, মানে মোদী সরকার করে এটাও তো বাস্তব, একদম। হ্যাঁ, আমি অস্বীকার করছি না, আমি বলছি সেটা তো ওদের প্রমোশনাল স্ট্র্যাটেজি। আমি তো ওটাই বলছি, ওটা ওদের প্রমোশনাল স্ট্র্যাটেজি। আমি যদি আমার পতাকায় আমার নেত্রীর বা নেতার কারোর মুখ দেখি, তাতে কি 0 থেকে 250 হয়ে যাবে আমি জানি না, আমার এই অঙ্ক জানা নেই। কিন্তু ওই যে আমার মতন 2 জন আহত হব। আমি আমার পতাকায়, আমি আমার সিম্বল ছাড়া কিছু দেখতে চাই না। কারণ আমি সত্যি কথা বলছি, আমি রাজনীতি পছন্দ করি, আমি প্রচণ্ড রাজনৈতিকভাবে সচেতন থাকার চেষ্টা করি, কারণ আমি মনে করি অরাজনৈতিক বলে কিছু এক্সিস্ট করে না। মানে এই তুমি আমি বসে গল্প করছি, সেটাও অরাজনৈতিক নয়, সেটা রাজনৈতিক। মানে রাজনীতি মানে সিপিএম বিজেপি তৃণমূল তো নয়, মানে প্রতিটা জিনিস রাজনৈতিক। এটা আমি প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করি। কিন্তু আমি জানি, আমিও বিশ্বাস করি যারা সোকল্ড বলে যে আমরা অরাজনৈতিক, অন্তত এই দেশে দাঁড়িয়ে তারা সমাজের বিভিন্ন বিষয়ে সচেতন নন। এবং আরেকটা কথাও খুব সত্যি, জানো তো, যারা বলছে না আমি অরাজনৈতিক, এইটা একটা কঠিন রাজনৈতিক স্টেটমেন্ট। সেও কোনো একটা রাজনীতি আড়াল করছে বলেই এই লাইনটা বলছে, না হলে বলতো না। মানে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওই যেটা বললাম আর কি, আমি আমার পতাকায় যদি দেখি অন্য মুখ বা কারোর মুখ, আমি কষ্ট পাবো, খুবই আহত হব।